প্যাভিলিয়নের পডকাস্ট কত কথা বলারিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ফুয়াদ এবং আমার সাথে আছেন অমলান মুস্তাকিম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটার বেসিস আসলে হচ্ছে সিটি এবং লিভারপুলের যে ম্যাচটা হলো, এবং সিটি যে মোটামুটি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে বিধ্বস্ত করে জিতলো, সেটার প্রসঙ্গে যে কথাটা চলে আসে যে সিটির যে টানা একটা 600 মিনিটের একটা কি বলে ক্লিন শিটের একটা স্ট্রিক, যে তার জালে গোল ঢুকেনি, এবং সেটার পিছনে আসলে সবচেয়ে বড় যে অবদান রুবেন ডিয়াস এবং রুবেন ডিয়াসের সাইনিং, এবং একটা সেন্টার ব্যাকে একটা লিডারশিপের আসলে কতটুকু ভূমিকা, সেটা নিয়ে আসলে আজকে আমাদের টপিক। তো অমলানকে আমি জিজ্ঞেস করতে চাই যে যেরকম লিভারপুলের সময় বলা হচ্ছিল যে লিভারপুল যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতলো বা লিগ জিতলো, সেখানে ভার্জিল ভ্যান ডাইকের যেরকম অবদান, এখন রুবেন ডিয়াস যদিও বেশি দিন খেলেননি, কিন্তু আমরা কি রুবেন ডিয়াসের মধ্যে একই রকম ইম্প্যাক্ট দেখছি কিনা? সত্যি কথা হচ্ছে সবাইকে তার আগে সবাইকে স্বাগতম কত কথা বলে রেতে আজকে পডকাস্টে থাকার জন্য। আজকে আসলে যে জিনিসটা নিয়ে শুরুতেই আমাদের সামনে আসে সেটা হচ্ছে রুবেন ডিয়াসের ইম্প্যাক্ট ভার্জিল ভ্যান ডাইকের মতো কিনা। তো এখন আসলে টু আর্লি টু সে, কারণ সিজন অর্ধেক হয়েছে, অর্ধেকের একটু বেশি হয়েছে, এখন অনেকটুকু বাকি আছে। ম্যান সিটি এখন পর্যন্ত টাইটেল রেসে সবচেয়ে এগিয়ে আছে এবং সম্ভবত সবার মধ্যে তাদের অবস্থান সবচেয়ে পরিষ্কার এবং সবচেয়ে সংহত। কারণ সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে তাদের ডিফেন্স। কারণ গার্দিওলা অনেক সময় আসলে ডিফেন্সের জন্য স্ট্রাগল করেছেন, কিন্তু এই সিজনের শুরুতে কিছু ম্যাচ স্ট্রাগল করার পর দেখা যাচ্ছে রুবেন ডিয়াস এবং জন স্টোনসের যে সেন্টার ব্যাক যে পেয়ারটা সেটা দুর্দান্ত ওয়ার্কআউট করছে। তাদের ফুল ব্যাকে কিছু চেঞ্জ হচ্ছে, কিছু রোটেশন হচ্ছে, কিন্তু মোটামুটি স্টোনস আর ডিয়াস ক্ষেত্রে, বিশেষ করে ডিয়াস হচ্ছে একদম কনস্ট্যান্ট। সো ডিয়াসের যদি আমরা একটু দেখি যে ডিয়াসের ইম্প্যাক্ট আসলে কেমন। এই সিজনে যখন ট্রান্সফার উইন্ডো চলছিল তখন গার্দিওলা আসলে এই সিজনে আসলে টার্গেটই করেছিলেন কিছু ডিফেন্ডার কিনবে। যেমন বর্নমাউথ থেকে নাথান আকেকে এনেছেন। নাথান আকে কিছু সময় সেন্ট্রালে খেলেছেন, কিন্তু গার্দিওলা তাকে বেশিরভাগ সময় লেফটে খেলাচ্ছেন। এর আগে গার্দিওলা কিনেছিলেন জন স্টোনস এবং আইমারিক লাপোর্টকে। লাপোর্ট স্প্যানিশ লিগে লা লিগায় খুবই হাইলি রেটেড একজন ডিফেন্ডার ছিলেন এবং প্রিমিয়ার লিগেও তিনি বেশ কিছু ম্যাচে বেশ ভালো করেছেন। ইনফ্যাক্ট এই সিজনও খেলেছেন, কিছু আগের সিজনও বেশ ভালো করেছেন গার্দিওলার আন্ডারেও। বাট লাপোর্তার একটা প্রবলেম ছিল, কিছুটা ইনজুরি প্রোন ছিল, এই কারণে অনেক সময় কনসিস্টেন্সিটা একটু হ্যাম্পার হতো। এই জায়গাতে গার্দিওলার একটা বিকল্প দরকার ছিল যেখানে আসলে পার্টনার করতে পারেন। আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে যে ডিয়াজ এবং স্টোনসের যে জুটিটা, হয়তো সবাই মনে করছিল যে লাপোর্ট এবং স্টোনসের জুটিটা লাপোর্ট এবং ডিয়াসের জুটিটা হয়তো ওয়ার্কআউট করবে, বাট স্টোনস খুব মানে সারপ্রাইজিংলি কিছুটাই বলতে হবে যে এখন কিন্তু স্টোনসই ডিয়াজের সঙ্গে ফার্স্ট চয়েস। সো সেন্টার ব্যাকের যদি যে বিষয়টা, যে স্টোনসের আসলে ইম্প্যাক্টটা, সেটা কিন্তু যদি স্ট্যাট দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি তাইলে কিন্তু কিছু কিছু ব্যাপার চলে আসবে যে বেসিক্যালি এখানে কতটা মানে ইম্পর্টেন্ট ডিয়াস। যেমন এই সিজনে দেখা যাচ্ছে যে রুবেন ডিয়াসের যে সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে পাসিং অ্যাকুরেসি, এবং গার্দিওলা আসলে সবসময় বল প্লেয়ার ডিফেন্ডার খোঁজে, এটা সবাই আগে থেকে জানি। ইনফ্যাক্ট অনেক সেন্ট্রাল ব্যাককে তিনি মিডফিল্ডে খেলিয়েছেন, মিডফিল্ডারদেরকে সেন্ট্রাল ব্যাক খেলিয়েছেন জাস্ট বল প্লেইং যে ব্যাপারটা, এবিলিটিটা, সেটার জন্য। তো সেখানে আসলে দেখা যাচ্ছে যে জন স্টোনস এবং রুবেন ডিয়াসের পাসিং রেট সবচেয়ে বেশি। সো এটা একটা বড় স্টেট যেটা আসলে কিছুটা গার্দিওলার ফিলোসফি দিয়ে বোঝা যায়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মানে ক্লিয়ারেন্স বা যে ব্যাপারগুলো সেগুলো আসলে তো আছেই, ডিয়াস সেখানে দুর্দান্ত। আমার কাছে পার্সোনালি যেটা ডিয়াসের খেলা সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে লিডারশিপের ব্যাপারটা। আমার মনে হয় যে সিটি ডিফেন্সে একটা লিডারশিপ যে জায়গাটা ছিল সেটা কোম্পানি ছিল এতদিন পর্যন্ত। কোম্পানি সিটির সবচেয়ে পুরনো প্লেয়ারদের একজন ছিলেন ওই সিটির, এবং সিটি নিঃসন্দেহে একজন লিজেন্ড, এবং তার মধ্যে সবচেয়ে মানে ডিফেন্সিভলি তিনি দুর্দান্ত। সবই ঠিক আছে, কিন্তু তার সবচেয়ে ইন্টারেস্টিং লাগতো এবং সবচেয়ে যেটা ভালো লাগতো আমার সেটা হচ্ছে লিডারশিপ। দারুণ একজন নেতা ছিলেন, এবং সেন্ট্রাল ব্যাকদের যেটা হতে হয়, কারণ তারা কিন্তু পুরো খেলাটাকে অর্কেস্ট্রার যে কন্ট্রাক্টর তাদের মধ্যে কন্ট্রাক্ট করে, গোলকিপার আর সেন্টার ব্যাক। সো ডিএস কিন্তু ভূমিকাটা খুবই দারুণ পালন করছেন, এবং এই পর্যন্ত আসলে কালকে একটা পেনাল্টি দিল শেষ পর্যন্ত এসে, যেটাও আসলে একটু কন্ট্রোভার্সিয়াল সম্ভবত, যে পেনাল্টিটা নিয়ে হয়তো অনেকের মনে প্রশ্ন থাকবে। বাট ওই পেনাল্টিটা বা ওই কন্ট্রোভার্সিয়াল ডিসিশনটা বাদ দিলে আসলে ডিয়াস মোটামুটি এখন পর্যন্ত প্রায় যেটাকে বলে এরর লেস ডিফেন্ডিং করছেন, এবং নির্ভুল এবং নিখুঁত পাওয়া যায় অবশ্য। জন স্টোনস দারুণ করছে। সো ডিয়াসের ইম্প্যাক্ট যদি আমি বলতে চাই তাহলে বলবো যে দুর্দান্ত, এবং এখন পর্যন্ত অসাধারণ। আর ভার্জিল ভ্যান ডাইকের সাথে যদি তুলনা করি, ভার্জিল ভ্যান ডাইক আসলে ইম্প্যাক্টটা অনেক বেশি। ভ্যান ডাইকের ইম্প্যাক্ট এত বেশি যে লিভারপুল এই সিজনে না থেকে হারে হারে টের পাচ্ছে।
এবং একটা সেন্টার ব্যাক যে কি ইম্পর্টেন্ট লিভারপুলের কিন্তু এই সিজন সবচেয়ে বড় প্রমাণ। তো ভ্যান ডাইককে যখন লিভারপুল এনেছিল যে রেকর্ড ব্রেকিং ট্রান্সফার করে, তখন কিন্তু সবাই বলছিল যে একটা ডিফেন্ডারের জন্য এত খরচ মানে হচ্ছে যে এটা একটা মানে কেউ বিলাসিতা, বা কেউ বলছিল যে জিনিসটা কতটা অর্থি, একটা ডিফেন্ডারের জন্য কেন তারা খরচ করবে। হ্যাঁ, ভার্জিল ভ্যান ডাইক সাউথহ্যাম্পটনে থাকতে দারুণ খেলেছিলেন, সবাই জানতো, কিন্তু লিভারপুলে এসে যে তিনি পুরো একটা টিমের যে কেমিস্ট্রিটা সেটা চেঞ্জ করে দিবেন, সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। কারণ লিভারপুলের কিন্তু গোল সালা মানে ফিরমিনো কিন্তু অনেক আগে থেকে ছিল, বাট তাদের প্রবলেমটা ছিল তাদের একটা ভালো সেন্টার ডিফেন্ডার ছিল না যার উপর ডিফেন্ড করা যায়। এর আগে লিভারপুলের একটা সময় আমরা সবাই জানি যে লভরেন বা একটা সময় এদের মতো ডিফেন্ডাররা খেলেছিলেন, কিন্তু তাদের কেউই আসলে ওরকম ভাবে মানে প্রুভেন বলাটা ভুল হবে, কিন্তু তাদের কেউ ঠিক ওরকম ওয়ার্ল্ড ক্লাস হতে পারেনি, লিডারশিপ কোয়ালিটিটা আসলে ওইভাবে আসতে পারেনি। যেটা আসলে এটাই বললাম যে একটা সেন্টার ব্যাকের ডিফেন্সিভলি ভালো তো হইতেই হবে, এবং পজিশন সেন্স, এরিয়াল এবিলিটি, ইন্টারসেপশন, ট্যাকলিং সবকিছু আছে। এগুলো আসলে মোটামুটি যারা টপ টায়ারে খেলে সবার কাছাকাছি। কিন্তু যেখানে আসলে আমার মনে হয় যে মডার্ন ফুটবল একটা সেন্টার ব্যাক ডিফারেন্স ক্রিয়েট করে, সেটা হচ্ছে তার লিডারশিপ দিয়ে এবং পুরো খেলাটাকে বিগার পিকচারটা দেখার যে একটা ভিশন, ওই ভিশন দিয়ে সেন্টার ব্যাকটা কিন্তু দেখে, এবং বল প্লেইং সেন্টার ব্যাকটা আরো বেশি দেখে। ওই জায়গাতে ডিয়াস দুর্দান্ত আমার মনে হয়, এবং স্টোনসকে যেভাবে খেলাচ্ছে, যে ছায়া হয়ে হোক বা গাইড করা, সেটা তো দুর্দান্তই বলতে হবে। সিটির কিন্তু ফুলব্যাকরা খুবই একটা ক্রুশাল পার্ট ছিল। আমরা সবাই জানি যে বেঞ্জামিন মেন্ডি একসময় সিটিতে জাস্ট শুধু অ্যাটাকিং এবিলিটির জন্যই খেলেছে, যে ডিফেন্সিভলি সে খুবই ভালো ছিল না, মানে একদমই ভালো ছিল না অনেক সময়। বাট সিটির সবসময় ফুলব্যাকরা অ্যাটাকিং মেন্টালিটির হয়, ওয়াকার হোক বা এখন ক্যান্সেল দুর্দান্ত খেলছে, জিনচেঙ্কো, মানে সবাই কিন্তু বেশ আগেও কলার উপরে ছিল অ্যাটাকিং। বাট সমস্যা ছিল সিটি সেন্ট্রাল ওখানে একটু শেকিনেস ছিল। ফার্নান্দিনো একসময় অনেকদিন খেলেছে। আমার মনে হয় যে হ্যাঁ, মানে আপনি যদি বলেন যে ইম্প্যাক্টের হিসাব করলে, তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত রুবেন ডিয়াস এই সিজনে ইপিএল এর সম্ভবত বেস্ট সাইনিং এখন পর্যন্ত। আমরা যদি একটু বেস্ট সাইনিং গুলোর দিকে তাকাই, তাহলে এই সিজনে কিন্তু ওরকম ডিফারেন্স ক্রিয়েট করার মতো সাইনিং কিন্তু খুব বেশি নাই না, ঠিক আছে? যেমন ম্যানচেস্টার ইউনাইটেডেও ওরকম বেশি কেউ নাই, কিছুটা আছে কাভানি, বাট ওরকম না। চেলসি, হ্যাঁ, টটেনহামের হাবিয়ার কথা বলতে হবে, সে একটা দারুণ ডিফারেন্স ক্রিয়েট করছে, কিন্তু চেলসি তো মানে চেলসিতে এখনো বিগ সাইনিং গুলো সবাই মোটামুটি কম বেশি পাও, বাট ডিয়াস সবচেয়ে এখন পর্যন্ত আমার মনে হয় যে সবচেয়ে প্রুভেন এবং সবচেয়ে ভালো করছে, যে মানে আমি যদি একটু একটু ভ্যান ডাইকের বিষয়ে বলি আর কি, যে মানে ভ্যান ডাইকের লিডারশিপ কোয়ালিটি ছাড়াও ভ্যান ডাইককে ছাড়া লিভারপুল যে কারণে সাফার করছে বলে আমার মনে হয়, যে ভ্যান ডাইকের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে তার এরিয়াল এবিলিটি এবং তার রিকভারি স্পিড আর কি। এবং ভ্যান ডাইকের রিকভারির যে এবিলিটি এবং রিকভারি স্পিড, এই কারণে কিন্তু লিভারপুল অনেকই হাইলাইনে খেলতে পারে আর কি। এবং ভ্যান ডাইক থাকার কারণে কিন্তু মানে লিভারপুলের মিডফিল্ড এবং তাদের যে ফরওয়ার্ড ট্রিও, তারা সামনে এসে খেলতে পারে এবং ডিফেন্স নিয়ে তাদের খুব একটা দুশ্চিন্তা করতে হয় না। এবং ভ্যান ডাইকের আরেকটা সবচেয়ে বড় এবিলিটি হচ্ছে যে রুবেন ডিয়াজের মতোই তার পাসিং। লং পাসে আমরা অনেক সময় দেখেছি যে ভ্যান ডাইক থেকে সরাসরি মিডফিল্ড লাইন পার হয়ে ফরওয়ার্ড লাইনে পাস যাচ্ছে। এখন যেটা হয়েছে যে ভ্যান ডাইক মানে ভ্যান ডাইক যেহেতু নাই, সেই জায়গায় আসলে মেকশিফট যারা কাজ করছে তারা আসলে ভ্যান ডাইকের মতো ওই একই টাস্কগুলো পারফর্ম করতে পারছে না, এবং ক্লপকে আসলে পুরোপুরি স্ট্র্যাটেজি চেঞ্জ করে খেলতে হচ্ছে, এবং সেই কারণে ক্লপের ডিফেন্স আসলে মানিয়ে নিতে পারছে না। এখন গার্ডিওলার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে সিজনের শুরুতে আমরা দেখছি যে এই ডিফেন্সিভ পেয়ারিংটা ওয়ার্কআউট করানোর জন্য কিন্তু আমরা গার্ডিওলার ক্ষেত্রে সবসময় যেটা দেখি আর কি, যে গার্ডিওলা সবসময় তার আগের দুটো টিমেও ভালো সেন্টার ব্যাককে ইনহেরিট করেছেন, কিন্তু যখন তিনি সেন্টার ব্যাক কিনতে গেছেন, তখন ওই যে আপনি যেটা বললেন যে বল প্লেইং সেন্টার ব্যাকের দিকে মনোযোগ দিতে গিয়ে ডিফেন্সের যে একটা কর্নারস্টোন লাগবে, যে ডিফেন্সকে ধরে রাখবে, সেরকম সেন্টার ডিফেন্ডার কিন্তু উনি কোনোবারই কিনতে পারেন। যেরকম আমি যদি বলি যে বার্সায় থাকতে কার্লোস পুয়েলকে ইনহেরিট করেছিলেন, কিন্তু এরপরে পিকের সাথে পুয়েলের পার্টনারশিপটা তৈরি হয়ে গেছে। পিকে কিন্তু জাস্ট বল প্লেইং এবিলিটির জন্যই বার্সাতে নাম কামিয়েছেন। বা বায়ার্নে যদি আমি বলি, বায়ার্নে মেহেদি বেনাডিগাকে বেশ খরচ করে কিনেছিলেন, কিন্তু ওয়ার্কআউট করেন। এবং এই সিটিতে এসেও জন স্টোনস কিন্তু মোটামুটি একটা টাইমে প্রাপ্তই ছিলেন। জন স্টোনস যে লাপোর্টের জায়গা আসলে নিয়ে নিবেন, এটা কিন্তু আমরা কেউই চিন্তা করিনি। আপনি যেটা বলেন যে আমরা সবাই চিন্তা করেছিলাম যে লাপোর্ট আর ডিয়াজেরই হয়তো পার্টনারশিপটা হবে। এখন আমরা যদি ওই প্রসঙ্গে একটু যাই, যে ডিফেন্সিভ একটা পার্টনারশিপ তৈরি করতে আসলে কি প্রয়োজন, যে একটা ভালো ডিফেন্সিভ পার্টনারশিপে আসলে
দুইজন কি একই কোয়ালিটির হতে হবে নাকি আসলে দুইজনের রোল ভিন্ন হবে, আসলে কিরকম হওয়া উচিত? এটা আসলে দুইজনের একই কোয়ালিটি না, বরং উল্টাটাই হতে হবে। সব মানে বেসিক্যালি এটা হবে পরিপূরক, মানে একজন একজনকে কমপ্লিমেন্ট করবে। আমরা যদি একটু ভালো সেন্টার ব্যাক গুলো দেখি, এখনকার সিজন ইপিএল এর একটু সেন্টার ব্যাক দেখি, যেমন ম্যানচেস্টার ইউনাইটেড হ্যারি ম্যাগুইরে এবং ভিক্টর লিন্ডেলফ মোটামুটি এখন খেলছে, মাঝে একটু যদি এরিক বেই খেলেছেন। এবং ম্যাগুইরে বা লিন্ডেলফের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে ম্যাগুইরে একটু স্লো, কিছুটা লিন্ডেলফ ফাস্ট। ম্যাগুইরে একটু এয়ারে ভালো, লিন্ডেলফ কিছুটা উইক, এখানে কিছুটা কমপ্লিমেন্ট করে। কিন্তু হ্যাঁ, দুজনের কেউই এমন আহামরি ফাস্ট না, যেটা একটু ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবলেমটা থেকে গেছে ডিফেন্স। ওই কারণে ম্যানচেস্টার ইউনাইটেড অনেকদিন থেকে একটা স্পিডি সেন্টার ব্যাক হচ্ছে, যে কারণে দায়াত অপমেকানো বা আরো কিছু সেন্টার ব্যাক হচ্ছে। এরিক বয়েও যথেষ্ট ফাস্ট, কিন্তু সে আবার একটু ইনজুরি প্রোন বলে তাকে রেগুলার খেলানো একটু কঠিন, যেমন সে কয়েকটা ম্যাচ খেলে আসলে ইনজুরিতে পড়ে যায়। সো ইউনাইটেড পার্সপেক্টিভ থেকে ইউনাইটেড সবসময় খোঁজে এমন এক মানে এখন হচ্ছে এমন একজনকে যে হচ্ছে ফাস্ট, যে হয়তো হ্যারি ম্যাগুইরকে আরেকটু বেটার সাপোর্ট দিতে পারবে, বা যে হচ্ছে আরেকটু হয়তো ওরকম ভাবে করতে পারবে। এবং যেটা আসলে সব টিমেরই এখন ওই স্ট্র্যাটেজিতেই খোঁজে। যেমন সবসময় যে সেন্টার ব্যাক যখন পেয়ারিং করা হয়, তখন দেখা হয় যে তাদের কম্বিনেশন হচ্ছে তিনটা হচ্ছে। কারণ একজন যদি খুব ভালো হয়, একজন যদি কোনোভাবে কম্বিনেশন করতে না পারে, মানে তাইলে কিন্তু শেষ পর্যন্ত লাভ হয় না। এবং দুইজন এমন অনেক সময় দেখা গেছে দুইজন খুব ভালো সেন্টার ব্যাক একসাথে কোনো কাজ করছে না, কিন্তু আলাদা আলাদা ক্লাবে খুব ভালো করছে, এটা এরকম উদাহরণ আছে। তো আমরা যদি একটু দেখি যে বেসিক্যালি এখন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে, যে সেন্টার ব্যাকে পেয়ারিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কে কোন ফুটে। যেমন এখনকার টপ সেন্টার ব্যাক অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে যে রাইট ফুটেড, তো লেফট ফুটের সেন্টার ব্যাক অনেক সময় দরকার হয়। গার্দিওলা কিন্তু একে কিনেছিল যে লেফট ফুটের সেন্টার ব্যাক হিসেবে, দরকার হলে যাতে 3-5-2 বা অন্য কোনো ফরমেশনে যাতে খেলানো হয়। যেমন লেফট ফুটের সেন্টার ব্যাক এখনকার মডার্ন ফুটবলে একটা বেশি ইম্পর্টেন্ট না। উপমেকানোর ডিমান্ডটা কেন বেশি? কারণ সে লেফট ফুটের সেন্টার ব্যাক বলে, এবং সেই কারণে কিন্তু বড় বড় সব ক্লাব কিন্তু তার মোটামুটি তাকে চাচ্ছে এখন পর্যন্ত, যা শোনা যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে সেন্টার ব্যাকদের মধ্যে এই দুইটা জিনিস ছাড়াও, যে কমপ্লিমেন্ট করা এই কয়েকটা জিনিস ছাড়াও আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে দুইজন এর মধ্যে একজনের অন্তত লিডারশিপ কোয়ালিটি যথেষ্ট ভালো কিনা। যেমন সবাই কিন্তু লিডার হয়, যেমন কোনো সময় লাকিলি হয়তো দুইজন লিডার পেয়ে যায়, যেমন ব্রিটিশরা ফার্টিলাইজ ছিল, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। বাট হ্যাঁ, ওদের মধ্যে কিন্তু একজনকে আরেকটু প্রোঅ্যাক্টিভলি, মানে কোন একটা লিডারশিপ ভূমিকা নিতে, যে আমি হচ্ছে ডিফেন্সের হার্ট, যেমন জন টেরি যেটা ইভানোভিচের সাথে করেছিল। সো এইখানে মানে দেখা যাচ্ছে যে এই সিজনে ইপিএল এর যে ক্লাবগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা সেটা দেখতে পাবো। আমি একটু ধরেন আপনার কাছে, যেমন আমরা সিটির ডিফেন্স নিয়ে আলোচনা করলাম এই সিজনে, গার্দিওলার টিম নিয়ে আলোচনা করলাম, কথা প্রসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড সেন্টার ব্যাক চলে আসলাম। আপনি যদি একটু চেলসি বা আর্সেনালের সেন্টার ব্যাক পেয়ারগুলো নিয়ে যদি কিছু বলতেন। চেলসির ক্ষেত্রে আমি যেটা বলবো আর কি, যে মানে টেরি আর ইভানোভিচের যে পেয়ারিংটা, সেটা সবচেয়ে মজার দিক হচ্ছে মানে ব্যাপারটা যেটা আর কি আপনি যেটা বললেন, যে একজনকে আসলে কন্ডাক্টর হতে হবে আর কি, যে সেট পিসে কে কোথায় দাঁড়াবে সেটা সে ডিরেক্ট করবে, বা যখন একটা কর্নার নেওয়া হচ্ছে, মানে ফ্রি কিকের ওয়াল কিভাবে সাজানো হবে, কর্নার কিভাবে নেওয়া হবে। ইভানোভিচ কিন্তু খুবই স্ট্রং একজন সেন্টার ব্যাক, কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখেছি, যেটা আমরা রিয়াল মাদ্রিদের রামোস আর ভারানের পার্টনারশিপের ক্ষেত্রেও দেখি, যে আলটিমেটলি যে লিডার সেই হচ্ছে ডিরেক্ট করে যে কে কোন দিকে যাবে। আর্সেনালে যেটা সমস্যা হচ্ছে, যে আর্সেনাল যখন মানে আর্সেনালের যখন স্বর্ণযুগ সল ক্যাম্বেলের সময় থেকে, সল ক্যাম্বেলের পর কিন্তু আর্সেনাল ডিফেন্স ওইভাবে লিডার পায়নি। এরপরে হয়তো থমাস ভার্মেলেনকে পেয়েছিল, কিন্তু আলটিমেটলি ইনজুরি প্রোন হওয়ার কারণে ভার্মেলেন আসলে ওইভাবে ওয়ার্কআউট করতে পারেনি। এখন যেটা ব্যাপার, অনেকে হয়তো প্রশ্ন করেছে যে আর্সেনাল ডেভিড লুইজের মতো একজন ডিফেন্ডারকে কেন কিনবে। ডেভিড লুইজকে কিন্তু কেনাই হয়েছে যে এরকম একজন লিডার দরকার আর্সেনালের ডিফেন্সে, সেটা সে মানে তার লিডিং ক্যাপাবিলিটি, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে তার সেন্টার ব্যাক ক্যাপাবিলিটি থেকে তার লিডিং ক্যাপাবিলিটি বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু ডেভিড লুইসকে কেনা হয়েছে। কিন্তু আমি একটা জিনিস প্রশ্ন করি, যে ডেভিড লুইসকে কিন্তু আমার সাথে যেমন দেখে নিয়েছি, সে একজন ভালো লিডারের অধীনে বেশি ভালো খেলে, যেটা সে কিছুটা সময় থিয়াগো সিলভার সাথে খেলেছে, বা চেলসিতে একসময় টেরির সাথে খেলেছে। তাহলে কি উল্টাটা হওয়া উচিত না? উল্টাটা অবশ্যই হওয়া উচিত, কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে যে আর্সেনালের সেন্টার ব্যাক লাইনের বাকি সবাই কিন্তু খুবই ইনএক্সপিরিয়েন্স। ব্যাপারটা হচ্ছে যে লুইজের এক্সপিরিয়েন্সই, মানে বিগ ম্যাচের এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি বলে। এখন হ্যাঁ, আপনি হয়তো ওটাই বলতে পারেন যে হ্যাঁ, আমরা ব্রাজিলে বা পিএসজি তে দেখেছি যে থিয়াগো সিলভাকে ছাড়া মোটামুটি লুইস হচ্ছে দিশাহারা থাকেন আর কি, বা জন টেরিকে ছাড়া লুইস হচ্ছে দিশাহারা থাকে। সেটা আর্সেনালের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আর্সেনালের অন্য সেন্টার ব্যাক পেয়ারিংরা হচ্ছে 20-22 বছর বয়সে, তারা আসলে মানে আলটিমেটলি লুইজের দিকেই তাকিয়ে থাকেন। লুইজ যদি এরর পূর্ণ হন, কিছু আসলে করার নেই। একজন লিডার আসলে সেন্টার ব্যাকে রাখবে। তো আমি অমলানকে যেটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই ভার্জিল ভ্যান ডাইক বা হচ্ছে রুবেন ডিয়াজ বা জন স্টোনস, এদের ক্ষেত্রে আমরা দেখছি যে হ্যাঁ, এদের ট্যাকলিং, ক্লিয়ারেন্স, এসব স্ট্যাটস তো সবসময় একজন সেন্টার ব্যাকের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এখন তাদের পাস কমপ্লিশন রেট, টাচ,
এই স্ট্যাটস গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ বড় টিমগুলো আসলে চাচ্ছে যে তাদের ডিফেন্স একটু হাই লাইনে থাকুক, তারা যাতে আরো বেশি প্রেসিং ফুটবল খেলতে পারে। তো এখন কি মানে ভবিষ্যতের লিডারদের কি মানে লিডিং সেন্টার ব্যাক যারা তাদের মানে আমরা কি ক্লাসিক ঘরানা সেন্টার ব্যাককে হারিয়ে ফেলছে কিনা, বা বল প্লেইং সেন্টার ব্যাকটা কি আসলে ট্রেন্ডে চলে আসছে? এটা খুব একটা ইন্টারেস্টিং ডিসকাশন, কারণ আমি একটু কালকে মানে গতকাল মানে আজকে হচ্ছে সোমবার, যেমন রোববারে হচ্ছে বার্সেলোনা যে ম্যাচটা হলো সেটা হয়েছিল গতকাল। তো ওই ম্যাচে দেখা গেছে যে বার্সেলোনা ম্যাচে 12 মিনিটের সময় যখন রোনাল্ড আরাউজো ইনজিউর্ড হয়ে গেল, এরপর কিন্তু ফ্রাঙ্কি ডিয়ংকে সেন্ট্রাল ডিফেন্সে নামিয়ে দিয়েছিলেন রোনাল্ড কোমেন। এবং ফ্রাঙ্কি ডিয়ং কিন্তু নরমালি আমরা সবাই জানি যে দারুণ একজন সেন্ট্রাল মিডফিল্ডার, কিন্তু কালকে সেন্ট্রাল ডিফেন্সে খেলে তিনি কিন্তু লা লিগার ইতিহাসে গত 15 বছরের সম্ভবত প্রথম বদলি হিসেবে সে কিন্তু 100% পাস অ্যাকুরেসি করেছে। এখন সবচেয়ে মজার হচ্ছে কালকে খেলাটা দেখলে যেটা মানে কিছুটা টের পাওয়া যায় যে ফ্রাঙ্কি ডিয়ংকে ডিফেন্ডার হিসেবে নামিয়েছিলেন মূলত খেলার বলটা হোল্ড করার জন্য, ঠিক আছে, রোনাল্ডো কোমান। এখন সবসময় যে এটা খাটবে তা না, যেমন এই স্ট্র্যাটেজি গার্দিওলা অনেক পুরনো, গার্দিওলা ফার্নান্দিনোকে একসময় এটা ইউজ করেছেন, কারণ ফার্নান্দিনো খুব ভালো একজন হোল্ডিং মিডফিল্ডার ছিলেন, পাসিং টাসিং বেশ ভালো ছিল, ওই কারণে ট্যাকলিংটা খুব ভালো ছিল, এই কারণে তাকে সেন্ট্রাল ডিফেন্সে নামিয়ে আনা, বা মার্চেরানোকেও একই ভাবে, মার্চেরানোকেও একদম একই রকম। মার্চেরানো একদম ক্লাসিক কেস, যে মার্চেরানো লিভারপুলে একদম দুর্দান্ত একটা সেন্ট্রাল ডিফেন্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন, কিন্তু বার্সাতে এসে কালক্রমে তিনি হয়ে গেছেন সেন্টার ব্যাক। এবং আর্জেন্টিনাতে কিন্তু তিনি সেন্টার ব্যাক হিসেবে খেলেননি, তিনি কিন্তু আর্জেন্টিনাতে মিডফিল্ডার হিসেবে খেলেছেন এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালেও খেলেছেন। তো আমরা যদি মার্চেরানো কেসটাও দেখি, মার্চেরানোর যে অ্যাট্রিবিউটগুলো ছিল পজিশনাল সেন্স, ট্যাকলিং এবং ইন্টারসেপশন, এগুলো কিন্তু সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডারদের প্রায় একই রকম। আসলে ব্যাপার যেটা সেটা হচ্ছে আরো কিছু যেটা ছিল যে এরিয়াল এবিলিটি বা মানে মার্কিং ব্যাপারটা, এগুলোর সাথে সাথে এখন ইম্পর্টেন্ট হচ্ছে বল প্লেইং ক্যাপাসিটি, যে কারণে যেসব ডিফেন্ডারদের পাসিং এবিলিটি ভালো তাদেরকে আরো বেশি করে যাচ্ছে। যেমন এই সিজনও যেটা দেখা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের, যেহেতু আমি খেলাটা বেশি দেখি, ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে লিন্ডেলফ এবং ম্যাগুইরে প্রচুর মানে উপরে উঠে বেশ হাইলাইন খেলে উপরে উঠে এসে পাস দিচ্ছেন এবং তাদের কিন্তু কিছু অ্যাসিস্টও আছে। এবং চেলসির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে থিয়াগো সিলভা সাথে কার্ডজুমা বেশ কিছুদিন করেছেন, এখন কিন্তু আবার কার্ডজুমাও কয়েকটা ম্যাচ খেলেন নাই। চেলসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাও কিন্তু সবসময় সেন্ট্রাল ব্যাকে মানে ভালো সেন্ট্রাল ব্যাক আনার জন্য কিন্তু থিয়াগো সিলভাকে নিয়ে আসছে। এবং টটেনহামে যেটা দেখা যাচ্ছে, টটেনহামও মরিনো কিন্তু আগে জোর দিয়েছেন হচ্ছে সেন্ট্রাল ডিফেন্সটাকে ভালো করার জন্য, যদিও টটেনহাম এখনো পুরোপুরি ঠিক ভালো করতে পারেনি। আর আর্সেনাল বা সিটি বা লিভারপুলের কথা তো এর মধ্যে বলাই হলো। সো বড় টিমগুলোর ক্ষেত্রে খেয়াল করলে যদি দেখা যায় সেন্ট্রাল ব্যাক মোটামুটি সব টিমেরই টপ প্রায়োরিটি কোনো না কোনো ভাবে, সেটা অনেক টিমের ব্যাকআপ নাই, অনেক টিমের হয়তো যারা আছে তাদের তারা খুব ভালো, কিন্তু তাদের মতো করে তাদের ইন্ডিভিজুয়ালি তাদের জন্য সাথে খেলার মতো প্লেয়ার কম। তো সব টিমগুলোই মোটামুটি এমন একটা অবস্থায় আছে যে সিটি ছাড়া এখন এই মুহূর্তে যে সবারই কিন্তু সেন্ট্রাল ডিফেন্সটা কিছুটা সমস্যা, এবং কেউ কিন্তু পুরোপুরি সেন্ট্রাল ডিফেন্স নিয়ে এখন পর্যন্ত হ্যাপি না। সো এখানে যেটা বলছেন যে আপনি যেটা প্রশ্ন করলেন যে ক্লাসিক সেন্টার ব্যাকটা হারিয়ে যাচ্ছে কিনা, সো মেক্সিট সেন্টার ব্যাকের যুগে ওই প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ এখন যেটা দেখা যাচ্ছে যে সব ডিফেন্ডারদেরকে বিশেষ করে সেন্টার ব্যাকদেরকে বল প্লেইংটা এত ভালো হতে হয়, তারা যদি ওটা যদি ভালো না হয় তাহলে আসলে যারা প্রেসিং করে তাদের এগেইনস্টে অনেক এরর হয়, যেটা আসলে গোলকিপারের উপর এফেক্ট করে। যেমন লিভারপুল কিন্তু কালকে এলিসনের, অবশ্যই এলিসন খুব বাজে কিপিং করেছেন, সবই ঠিক আছে, কিন্তু লিভারপুলের যে মেকশিফট সেন্টার ব্যাক খেলানো এটা যে একদমই তাই না সেটা কিন্তু মানে বলা যায় না, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, সেটা একটা কারণ হলেও হতে পারে। মেকশিফট সেন্টার ব্যাকদের সাথে খেলতে গেলে কিন্তু গোলকিপারদের একটু কিন্তু মানে যেটাকে বলে আর কি যে অনেক সময় মানে ওই কনফিডেন্সের জায়গাটা হয়তো কম থাকতেও পারে। সেটা কিন্তু কালকে খেলাতে কিন্তু দেখা গেছে এলিসন দুটো ভুল করেছেন, এটার জন্য হয়তো সরাসরি সেন্টার ব্যাকটা দায়ী দেয়, যেমন কালকেও মেকশিফট সেন্টার ব্যাক নিয়ে খেলেছেন লিভারপুল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ম্যান সিটি কিন্তু কোনো স্ট্রাইকার ছাড়া খেলেছে, লিভারপুল কোনো ডিফেন্ডার ছাড়া খেলেছে, কিন্তু আলটিমেটলি স্ট্রাইকার ছাড়া সিটি 4 গোল দিয়েছে, ডিফেন্ডার ছাড়া সিটি লিভারপুল কিন্তু 4 গোল হজম করেছে। সো তার মানে এখন বোঝা যাচ্ছে যে মডার্ন ফুটবলে সেন্ট্রাল ডিফেন্ডাররা কতটা ইম্পর্টেন্ট। তো আমি যদি একটু পোজদের কাছে যে জিনিসটা নিয়ে জানতে চাবো, মানে আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে যে মানে মানে সেন্ট্রাল ব্যাকদের ক্ষেত্রে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে সেটা হচ্ছে যে তাদের যে লিগ্যাসিটি, যেমন মানে আরেকটা হচ্ছে পেয়ার করে খেলার ব্যাপারটা, যেমন মানে ক্রিকেটে যে সবসময় যে জিনিসটা নিয়ে আমরা কথা বলি যে পেস বোলাররা সবসময় মানে কন্টিনিউয়াস একটা বলতে জোড়ায় শিকার করে, আর ফুটবলে কিন্তু সেন্টার ব্যাকটা সবসময় আমরা পেয়ার হিসেবে বলি। এখন আমরা যদি একটু ইপিএল কিছু সেন্টার ব্যাক দিয়ে ক্লাসিক সেন্টার ব্যাক নিয়ে কথা বলি বা ওয়ার্ল্ড ফুটবলে ক্লাসিক সেন্টার ব্যাক নিয়ে কথা বলি, তাহলে আমরা কমপ্লিমেন্ট করার ব্যাপারটাকে আসলে কিভাবে দেখতে পারি? যেমন আপনি যদি বলতেন যে আপনার প্রিয় সেন্টার ব্যাক নিয়ে যদি কিছু বলতেন।
আচ্ছা, আমি আমি বলে নিই আর কি। আমি যদিও আর্সেনালের সাপোর্টার, কিন্তু আমি বলবো আর কি যে আমার দেখা বেস্ট সেন্টার পেয়ারিং হচ্ছে ভিডিচ এবং ফার্ডিনান্ড আর কি। তো আমার হচ্ছে এই স্টোনস আর ডিয়াজের পার্টনারশিপ দেখে যেটা সবচেয়ে মজা লেগেছে, যেটা হচ্ছে যে তারা যখনই কোনো ট্যাকলে সাকসেসফুল হচ্ছেন বা কোনো একটা শট মানে সাকসেসফুলি ব্লক করছেন, তখন তারা হাই ফাইভ করছেন। মানে তাদের কেমিস্ট্রিটা কিন্তু আমি তাদের মধ্যে হচ্ছে ভিডিচ আর ফার্ডিনান্ডের ছায়াটা দেখতে পাচ্ছি আর কি, যে একজন আরেকজনকে লিড করছেন, তারা জানেন আসলে কে কি করবে। ভিডিচ আর ফার্ডিনান্ড এরকম মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে মানে ভ্যান্ডার স্যার মানে কত ভালো গোলকিপার ছিলেন, তার সেটার বেশিরভাগ কৃতিত্বই কিন্তু ভিজিচ আর ফার্ডিনান্ডের জুটিটার আর কি। এবং মানে এই যারা স্টোনস এবং ডিয়াজের পারফরমেন্স অ্যাটলিস্ট কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে দেখেছেন যে তারা আসলে কোনো অ্যাটাককেই প্রোগ্রেস করতে দেননি, এতটাই অ্যাওয়ার ছিলেন তারা। এবং ডিফেন্স থেকে হচ্ছে বল তো ঢুকতেই পারেনি, এবং ডিফেন্স থেকে যে বল ডেলিভারি গুলো দেওয়া হয়েছে সেটাও আসলে মোটামুটি আর কি। মানে আমার যেটা মনে হয় যে গার্ডিওলা এতদিন বার্সা বা বায়ার্নে যে জিনিসটা করতে পারেনি, সেই জিনিসটা এখন এই স্পন্সর রুবেন ডিয়াস যদিও মাত্র 14 ম্যাচ বা 13 ম্যাচ হয়েছে এর মধ্যেই করে রেখেছে। এখন মানে আমি তো বললাম আর কি যে ভিডিচ আর ফার্ডিনান্ড আমার কেন প্রিয় আর কি। আমি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হিসেবে যদি আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে ওদের লিগাসিটা আসলে কিরকম? আমার কাছে ওইটাই মনে হয় যে ব্রিটিশকে বেসিক্যালি কিনেছিল সম্ভবত একটা মানে জানুয়ারি ট্রান্সফারে, এবং সম্ভবত বলা হয় যে ফার্গুসনের সাইনিং করা ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং। এখন মানে ব্রুনো ফার্নান্ডেজ সামারে সবাই বলা হচ্ছে যে জানুয়ারিতে ব্রুনো ফার্নান্ডেজ বেস্ট সাইনিং, কিন্তু আমার কাছে এখনো মনে হচ্ছে ভিডিচ হচ্ছে এখন পর্যন্ত ইউনাইটেডের বেস্ট সাইনিং গুলোর একটা। সো ভিডিচ এবং ফার্ডিনান্ডের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে কাভার করার ব্যাপারটা, যেমন ফার্ডিনান্ড একটার পর থেকে একটু স্লো হয়ে গিয়েছিল, ভিডিচ ওই জায়গাটা দুর্দান্ত রকমের ট্যাকেল করে কাভার করত। এবং দুজনই যথেষ্ট লিডারশিপ ক্যাপাবিলিটি দুজনেই খুব ভালো ছিল। ফার্ডিনান্ড কিছুটা ভোকাল বেশি ছিল হয়তো ভিডিচের চেয়ে, বাট ভিডিচের যথেষ্ট ভালো লিডার ছিল। এবং ওদের কেসটা একটু এক্সেপশনাল কেন, কারণ দুজনই লিডারশিপে যথেষ্ট ভালো হওয়ার পর তাদের মধ্যে কোনো রকমের ইগো কনফ্লিক্ট বা ওই ক্ল্যাশটা কিন্তু মাঠে দেখা যায়, এবং দুজনকে খুব মানে যে মানে যে সম্মানটা দিতেন বা যেভাবে হচ্ছে তারা এনজয় করতেন, সেটা দেখে কিন্তু বোঝা গেছে যে মানে তাদের মধ্যে অন্যরকম একটা কেমিস্ট্রি ছিল। এবং ওই কেমিস্ট্রিটা কিন্তু আসলেই সেন্টার ব্যাকদের জন্য লাগে, কারণ কে কখন কিভাবে কাকে কভার করছে বা কিভাবে করছে সবকিছু কিন্তু এগুলো কিন্তু কিছুটা টেলিপ্যাথিক যোগাযোগের মাধ্যমে হয়ে যায়। এবং একটা পার্সপেক্টিভ বললাম বারবার যে ইন্ডিভিজুয়াল আপনি কতটা সেন্টার ব্যাক ভালো এটা সবসময় ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি প্লেয়ার হিসেবে কতটা ভালো। আমরা যদি একটু টেরি বা ইভানোভিচের দিকে দেখি, তাইলেও কিন্তু একই কথা প্রযোজ্য। টেরি ইভানোভিচ কিন্তু মানে এদের পেয়ারিংটা কিন্তু ভিজিচ আর ফার্ডিনান্ডের মতো সেমই আর কি। মানে একজন হয়তো একটু স্লো, আরেকজন হয়তো বেশি ইন্টেলিজেন্ট, মানে একজন আরেকজনকে কভার দিতে পারে। তো একই ভাবে যদি আমি মানে এখনকার পেয়ারিংদের মধ্যে আরেকটা বলি যে সার্জিও রামোস এবং রাফায়েল ভারান, তো আমরা যেটা সবসময় দেখি যে একদম রামোস যখন খেলছেন না, ভারান কিন্তু মোটামুটি প্রায় এরর করেন আর কি। তো এটার আসলে মেইন রেজাল্টটা কি? ভারান কিন্তু ফ্রান্সে কিন্তু ঠিকই হচ্ছে লিডারশিপ দিতে পারেন, কিন্তু রিয়াল মাদ্রিদে আসলে রামোস না থাকলে পার্টনারশিপটা কেন ওয়ার্ক আউট করছে? এটাই এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম যে বেসিক্যালি ভারান না থাকলে আমার মনে হয়, সরি রামোস না থাকলে ভারান অনেক সময় যেটা মনে করেন যে রিয়াল মাদ্রিদে তার একটা জায়গা থেকে সবসময় যে মানে একটা রামোসের যে লিডারশিপের আন্ডারে হচ্ছে খেলা, সেই জিনিসটা সম্ভবত ভারান সবসময় খাপ খাওয়াতে পারে না। এই কারণেই চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে বা গত সিজনে বেশ কিছু ম্যাচে রামোস ছাড়া দেখা গেছে রিয়াল মাদ্রিদ স্ট্রাগল করেছে, অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ হয়েও সেটা কিন্তু একটা মূল্য দিতে হয়েছে। সো ভারানের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য, এবং দুইজনই কিন্তু রামোসের সাথে মানে এমন না যে রামোস ছাড়া ভারান একদম ভালো খেলে নাই তা না, কিন্তু মূলত দেখা গেছে রামোস না থাকলে ভারান ভুলগুলো বেশি করে। এবং এইখানে আসলে শুধু এই দুইজন না, যেমন বার্সাও কিন্তু এখন পর্যন্ত কোনো এস্টাবলিশ সেন্টার ব্যাক এই সিজনে এখন পর্যন্ত কিন্তু ডেভেলপ করতে পারেনি ওইভাবে। ঠিক আছে, অনেক সেন্টার ব্যাক আছে, তাদের পিকে আছে, আরাহো আছে, কেউ কেউ খেলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের সেন্টার ব্যাকের মূলত একটা প্রবলেমের কারণে তারা কিন্তু এখনো ডিফেন্সিভলি যথেষ্ট একটা ভালো সাইড। এবং জুভেন্টাসে কিন্তু কিয়েরিনের ইনজুরির জন্য অনেকটা সাফার করেছে। এবং ইতালিয়ান সেন্টার ব্যাকদের কেসটা একটু অন্যরকম কেন, তারা আসলে ঐতিহ্যগতভাবে তাদের সেন্টার ব্যাকগুলো নরমালি ভালো হয়ে যায় কোনো না কোনো ভাবে। ঠিক আছে, বিশেষ করে সিরিয়ার ক্লাবগুলা যেমন হচ্ছে যে জুভেন্টাসের কথা যদি বলি, কিয়েরিন অনেকদিন ধরে সার্ভিস দিয়েছে, এবং সম্ভবত তারা মডার্ন ফুটবলের বেস্ট সেন্টার ব্যাকদের একটা। আমার মনে হয় যে আমি যদি ব্রিটিশ আর ফার্ডিনান্ডের পরের যুগের কথা বলি, তাইলে আসলে এদেরকে আমার মনে হয় যে আমার কাছে চট করে এদের নামটা মাথায় আসছে যে না, এরা আসলে খুবই হাই, আমার কাছে মানে এরা মানে ফেভারিটদের একজন। সো এদের ক্ষেত্রে ওই কমপ্লিমেন্ট করার ব্যাপারটা ছিল যে একজন হচ্ছে হয়তো বেশি ফিজিক্যাল, আরেকজন একটু কম ফিজিক্যাল, একজন এয়ারে হয়তো একটু বেশি ভালো, আরেকজন একটু কম ভালো। এই জিনিসগুলো কিন্তু বারবার আসছে। আরেকটা যেটা ব্যাপার, সেটা আসলে সেন্টার ব্যাকদের ক্ষেত্রে হয়তো ইন্ডিভিজুয়াল জিনিসটা ম্যাটার করে, কিন্তু সেটাও আসলে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গোল স্কোরিং ক্যাপাসিটি।
যেমন আমরা যদি একটু দেখি যে মডার্ন ফুটবলের সাথে গোল স্কোরিং ক্যাপাসিটিতে সেন্টার ব্যাকদের একটা বড় একটা জায়গা হয়ে গেছে, যেই ক্যাপাসিটিতে আসলে এখন অনেক ফুটবলার যেমন কার্ডজুমা এসে অনেকগুলো গোল করেছেন। আমরা সবাই জানি যে রামোসের গোল স্কোরিং ক্যাপাসিটি বা ভ্যান ডাইক গত সিজনে 5 গোল 5 গোল করেছেন। এখন রামোসের যে গোল স্কোরিং ক্যাপাসিটি সেটা কিন্তু মডার্ন ফুটবলে এরকম দৃষ্টান্ত কিন্তু আর নেই। এটা যদি আমরা একটু পিছনে ফিরে যাই, যে গোল স্কোরিং ডিফেন্ডারদের প্রথম শুরুটা করেছিলেন রোনাল্ড কোমেন। মানে প্রথম আয়াক্স থেকে শুরু হয়েছিল বেসিক্যালি। কোমেন হচ্ছে প্রথম সফল ডিফেন্ডার বলা যায় যিনি হচ্ছে রেগুলার গোল করেছেন সেট পিস থেকে এবং সেট পিস ছাড়াও। সো এরপরে আসলে ফুটবলে কিন্তু সেট পিস রেগুলার ডিফেন্ডাররা নেন না, কিন্তু কোমান রেগুলারই নিতেন এবং তারও একটা বিখ্যাত গোল আছে যেটা আসলে মানে যেটার জন্য বার্সার প্রথম যে তাদের যে উয়েফা কাপটা সেটা কিন্তু জিতেছিল। সো এখন যেটা দেখা গেছে মডার্ন ফুটবলের সেন্টার ব্যাকটা রেগুলারই গোল করছে। রামোসের কথা তো বললামই, রামোসের মতো গোল স্কোরিং রেকর্ড অনেক জিদানেরও নেই, এমনকি ইনিয়েস্তা জিদানের মতো বড় বড় গ্রেট ফুটবলারেরও নেই। সো এটাও একটা ইম্পর্টেন্ট কারণ যে ওই জায়গাটাতে মানে বিশেষ করে পেনাল্টি বক্সের ভিতরে হেড করে গোল করা বা এই জিনিসটা ওয়ার্কআউট করা, এই জায়গাটাতে রামোসের কিছু কিছু ডিফেন্সিভ গুলো অনেক সময় দেখা যাচ্ছে তার গোল স্কোরিং এবিলিটির কারণে ঢাকা পড়ে যাচ্ছে, যে এমন ক্রুশাল টাইমে সে গোল দিয়ে দিচ্ছে যে কারণে হয়তো তাকে হয়তো কিছুটা মানে ওই জায়গাটা কিছুটা হয়তো ভালো কভার করার চেষ্টা করে। ঠিক আছে, যে অপোনেন্টের মানে কাউন্টার অ্যাটাকিং অপোনেন্টের বক্সে গিয়ে হেড করে গোল করা, এগুলো কিন্তু নরমালি মডার্ন ফুটবলের আগে চট করে দেখা যেত না, যে সেন্টার ব্যাকটা গিয়ে চট করে সবসময় করছেন এবং আরেকজন মানে এটা কভার দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে একজন যখন উঠে যাচ্ছে তখন আরেকজন যাতে কভার দেয়। এবং আমি যদি আর একটু এই ইপিএলও দেখি, ইপিএল এর এই সিজনেও কিন্তু সেন্টার ব্যাকরাও মোটামুটি গোল করছে, কিন্তু মানে বেশ হেডে হেডে কিন্তু মোটামুটি জুমা গোল করেছেন, জুমার কথা বললাম। তার বাইরে চেলসি সিটির ফুল ব্যাকরা বা সেন্টার ব্যাকরাও গোল করছেন কেউ কেউ। ঠিক আছে, তো সবকিছু মিলে দেখা যাচ্ছে যে সেন্টার ব্যাকদের মধ্যে মানে আরেকটা বড় ট্রিবিউট হয়ে গেছে তাদের গোল স্কোরিং ক্যাপাসিটি। তো আমি যদি একটু জিজ্ঞাসা করি যে আপনার এখনকার যুগে মানে ডিয়াজার এই ইসের কথা তো স্টোনসের কথা তো বললামই, এর বাইরে আপনার সবচেয়ে ফেভারিট সেন্টার ব্যাক? এটা আসলে একটু বলা মুশকিল আর কি, কারণ মানে আপনি যেটা বললেন আর কি, যে আমি যদি ধরা যায় যে সার্জিও রামোস আর ভারান তাহলে হয়তো একটা বলা যায়, কিন্তু কারেন্টলি যেটা আমরা দেখছি আর কি, যে সেন্টার ব্যাকদের আসলে মানে ওইভাবে পেয়ারিংটা তৈরি করা যাচ্ছে না আর কি। যে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু মানে হ্যারি ম্যাগুয়ারকে কিনেছিলেন, যে কেনা হয়েছে যে একজন লিডার থাকবে যে লিন্ডেলফকে গাইড করতে পারবে, কিন্তু সেটা এখনো হয়তো ওয়ার্কআউট করতে পারেনি। বা টটেনহামের কথা যদি বলি, যে টোবি এবং হচ্ছে ভার্টঙ্গেন যেরকম একটা পার্টনারশিপ তৈরি করতে পেরেছিলেন, সেটা কিন্তু মরিনোর আমলে এখনো আসলে ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না আর কি। বা আমি ওই যখন ভিদিচার ফার্ডিনান্ডের কথা বলছিলাম, আমি কিন্তু আরেকটা পেয়ারিং এর কথা ভুলে গিয়েছি, যেটা আসলে আমার ফেভারিট পেয়ারিং দের একজন, সেটা হচ্ছে মালদিনি এবং নেস্তা আর কি। তো মানে ওই ধরনের মানে সেন্টার ব্যাক পেয়ারিং আসলে এখনো মানে আমার আসলে পয়েন্ট আউট করে বলার মতো তেমন কেউ নেই। তবে আমি অমলানকে একটা প্রশ্ন থ্রো করতে চাই, সেটা হচ্ছে যে আমরা বল প্লেইং সেন্টার ব্যাকদের কথা যেহেতু বলছি এবং লিভারপুল ম্যান সিটির ম্যাচটার কথা যেহেতু চলে গেল, তো আমরা একটু ডিফেন্সে আসলে বল প্লেইং গোলকিপারদের একটা ভূমিকা চলে আসে। কিন্তু যেহেতু বল প্লেইং সেন্টার ব্যাক আমি খেলাচ্ছি এবং আমার টার্গেট হচ্ছে যে আমি হাইলাইন ডিফেন্স খেলাবো, সেখানে কিন্তু আসলে আমার মানে বল প্লেইং একটা গোলকিপার মোটামুটি একটা আবশ্যকীয় জিনিস আর কি, যেটা আসলে গার্ডিওলা হয়তো ভালদেসকে দিয়ে শুরু করেছিলেন, ভালদেস নয়ার থেকে এখন আমরা সেটার প্রোডাক্ট হিসেবে হয়তো অ্যালিসন বা হচ্ছে এডারসন এদেরকে পাচ্ছি। এখন এই অ্যালিসন যে গত রাতে কিছু ভুল করলেন, সেগুলো কিন্তু মানে ওনার যে বল প্লেইং গোলকিপার হিসেবে ভূমিকা, সেটার কারণেই কিন্তু বেসিক্যালি ভুলগুলোর সূচনা। তো এই জিনিসটা কি মানে আমরা কি আরো দেখবো, যে বল প্লেইং গোলকিপার কি অন্যান্য টিমেও দেখা যাবে, নাকি এটা শুধু বড় টিমগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে? বল প্লেইং গোলকিপার নিয়ে আসলে কথা বলবো, মানে আশা করছি আমরা একটা পডকাস্টে পুরোটা এটা নিয়ে আলোচনা করতে পারবো। এখানে আসলে অনেকগুলো আলোচনার বিষয় আছে, কেন প্রথম বল প্লেইং গোলকিপার এসেছে, প্রিমিয়ার লিগে যখন হ্যান্ডবল ছিল না, সরি ব্যাক পাসের রুল ছিল না, তখন এটা কিভাবে ছিল, এগুলো নিয়ে হয়তো আমরা আরেকটা পডকাস্টে খুব ডিটেইল আলোচনা করবো। তো আজকে জাস্ট এটুকু বলে রাখি যে মডার্ন ফুটবলে বল প্লেইং গোলকিপার ছাড়া মডার্ন ফুটবলে আসলে অচল বলতে গেলে। সব প্লেয়ারের সব ক্লাবই আসলে বল প্লেইং ফুটবলের দরকার। সেটা প্রত্যেকটা বড় বড় ম্যাচে বারবার দেখা গেছে। ওয়ার্ল্ড কাপে বেলজিয়ামের সেই কোর্তোয়াসের পাস থেকে শুরু করে বা নয়ারের কথা তো বাদই দিলাম, নয়ারকে নিয়ে হয়তো আলাদা একটা কথা পডকাস্টই করতে হবে। তো আমার মনে হয় যে হ্যাঁ, বল প্লেইং গোলকিপার আছে বলে কিছু ভুলও করছে, কিন্তু বল প্লেইং গোলকিপার ছাড়া মডার্ন ফুটবল অচল, এটা নিয়ে কোনো আমার মনে হয় যে ডাউট নেই। এবং আমার মনে হয় যে মানে এটা আসলে ততটাই বল প্লেইং গোলকিপার ততটাই ইম্পর্টেন্ট যতটা হচ্ছে একটা স্ট্রাইকার বা একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার ইম্পর্টেন্ট। আচ্ছা, সবার মানে পডকাস্টের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো শেষ পর্যায়ে আসলে আমি অমলানকে জিজ্ঞেস করতে চাই যে আমরা তো
পডকাস্টটা শুরু করেছিলাম এই বলে যে ডিয়াজের ইম্প্যাক্ট হচ্ছে ভ্যানডাইকের থেকে বা ভ্যানডাইকের ইকুইভ্যালেন্ট বা বেশিও হয়তো কোনো কোনো ক্ষেত্রে। এবং আমরা যদি স্ট্যাটস দেখি যে ডিয়াজের প্রথম 14টা ম্যাচ এবং ভ্যানডাইকের প্রথম 14টা ম্যাচে যদি কম্পেয়ার করি দেখবো যে আমরা যে ডিয়াজ আসলে স্লাইটলি এগিয়ে আছে। তো এখন ম্যান সিটির কারেন্টলি যে অবস্থা, আমরা মোটামুটি এখন পর্যন্ত যা বুঝছি যে ম্যান সিটি কোয়ালিটির দিক থেকে অন্তত অন্যান্য দলগুলোর থেকে ফার হেড আর কি, এরকম একটা অবস্থায় বোঝা যাচ্ছে আর কি। তো আসলে এই যদি যদি আমরা দেখি যে কোনো একটা সময়ে ডিয়াজ ইনজুর্ড হয়ে গেছেন বা স্টোনস ইনজুর্ড হয়ে গেছেন, ম্যান সিটির এই ডিফেন্সটাকে টিকবে কিনা। আর আমার মনে হয় যে ওটাই যে এই সিজনে যেহেতু কেডিবিকে ছাড়া ম্যানচেস্টার সিটি এত ভালো করছে, আমার মনে হয় যে ডিয়াজ বা জোনসের যদি স্টোনসের যে কোনো একজন যদি ইনজুর্ড হয়ে যায়, আমার মনে হয় যে লাপোর্তে বা অন্য কেউ হয়তো ব্যাকআপ হিসেবে খুব একটা খারাপ করবেন না, কারণ গার্দিওলা তার দলটাকে ওইভাবেই এই সিজনে বিল্ড আপ করছেন যেন একটা দুটো প্লেয়ারের উপর ডিপেন্ড করতে না হয়। এবং সেটা আসলে কেডিবি যাওয়ার পর আমরা অনেকে হয়তো ভেবেছিলাম যে সিটি হয়তো একটু ফর্ম খারাপ যেতে পারে, কিন্তু আরো মনে ভালো হয়ে গেছে বা আরো আগের মতোই আছে। সো আমার মনে হয় যে এটা এখন গার্দিওলা টিমের সবচেয়ে বড় সাফল্য এটাই যে তাদের স্কোয়াডে এতটাই বেশি একটা দুটো প্লেয়ারের উপর তাদের ডিপেন্ড করতে হয় না এবং তাদের ট্যাকটিক্সও এরকম ডিপেন্ডেন্ট না। সো সবকিছু মিলে আমার মনে হয় যে মানে গার্দিওলা টিমকে আসলে থামানোর মতো আমি কাউকে দেখছি। তো আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। ভবিষ্যতে হয়তো যেটা বললাম বল প্লেয়িং, গোলকিপার বা আরো ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আরো কথা বলবো। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিনিয়তই আসলে দৃশ্যপট বদলাচ্ছে, আশা করি আমাদের পডকাস্টের টপিকের কোনো অভাব হবে না। তো কথা বলারই আজকে এখানে শেষ করছি। আমি ফুয়াদ নাসের, আপনাদেরকে শুভরাত্রি।